আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফরম্যাট নম্বর 3, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি ফরম্যাট। এখান থেকে প্রতি বছরেই বি পার্ট এবং সি পার্টে দুইটি প্রশ্ন আসে। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটে অঙ্কগুলি দেখার পূর্বে ইউটিউবে আমার বেসিক ক্লাস দেওয়া আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপরে, ওটা একটু দেখে নেবেন। তো আসুন আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করে আসি। আজকের ক্লাসে আমরা এই ফরম্যাটে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এগুলো সমাধান করব। তো ভিডিওটি দেখার সময় আপনারা অবশ্যই আমার বইটা বের করে এই অঙ্কগুলি মিলিয়ে নেবেন এবং আজকে আপনাদের এখান থেকে আমি হোমওয়ার্ক দেব। 24 ঘন্টার ভিতরে আপনারা এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন, তাহলে এই ফরম্যাটে অঙ্কগুলো আপনার শেখা হয়ে যাবে। তো আসুন, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবলেম নম্বর 1, এটা 10 সালে এসেছিল 4th ইয়ারে। আর প্রবলেম নম্বর 3, এটা আসছিল 4th ইয়ারে 14 সালে। এরপরে অঙ্কগুলো আসছে সব বোর্ড প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। 7 নম্বর অঙ্কটি এসেছিল, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা 4 মার্কেট, এটা 16 সালে এসেছিল। সেক্ষেত্রে এইভাবে আমি সব অঙ্কগুলো দিয়েছি, তো আপনারা বই থেকে এই অঙ্কগুলো মিলাই নেবেন। আসুন আমরা 1 নম্বর প্রবলেম থেকে অঙ্কটা শুরু করি, এখান থেকে সমাধান করি। প্রবলেম নম্বর 1, এটা বলা হচ্ছে AKS কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেস নিউ ইকুইপমেন্ট, রিলিভেন্ট কস্ট ডাটা অফ দ্য মেশিন আর পারচেস প্রাইস অফ টাকা 3 লক্ষ। তাহলে একটি ইকুইপমেন্ট ক্রয় করা হবে, নতুন ইকুইপমেন্টের কস্ট প্রাইস 3 লক্ষ টাকা, ফ্রাইট অ্যান্ড ইন্স্যুরেন্স 50,000 টাকা, ডক চার্জ 15,000 টাকা, ইম্পোর্ট ডিউটি 65,000 টাকা এবং রেলওয়ে ফেয়ার 20,000 টাকা অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 25,000 টাকা। এই ছিল ইনফরমেশন। আমাদের করতে হবে ফাইন্ড আউট দ্য নেট ক্যাশ আউটফ্লো। এই মেশিন পারপাসে, ইকুইপমেন্ট পারপাসে মোট কত টাকা বাইরে গেল এটা আমাদের বের করতে হবে। তাহলে আসুন প্রথমে ছোটো একটা প্রশ্ন, এখানে 4 মার্কের অ্যান্সার দিতে হবে। তো একটা ছক তৈরি করলাম, ছকে 3টি কলাম দেওয়া হলো, পার্টিকুলার্স, টাকা এবং টাকা। পার্টিকুলার্সে প্রথমে আমরা লিখলাম এখানে কস্ট অফ ইকুইপমেন্ট 3 লক্ষ টাকা। ইকুইপমেন্ট পারপাসে আমাদের আরও ব্যয় হয়েছে, যেমন ফ্রাইট অ্যান্ড ইন্স্যুরেন্স 50,000 টাকা, ডক চার্জ 15,000 টাকা, ইম্পোর্ট ডিউটি 65,000 টাকা, রেলওয়ে ফেয়ার 20,000 টাকা, মোট হলো 1,50,000 টাকা। আর কস্ট প্রাইস 3 লক্ষ, 3 লক্ষ আর 1 লক্ষ 4,50,000 টাকা। এটাই হলো টোটাল ডিপ্রিসিয়েবল কস্ট, অর্থাৎ অবস্থায়যোগ্য ব্যয়সমূহ 4,50,000 টাকা। এর সাথে আমাদের যোগ করতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এটা অবশ্যই করা যাবে না, অবশ্যই করার সময় এটা আসে না, তবে আউটফ্লো নির্ণয় করতে গেলে এটা আসে নিট ক্যাশ আউটফ্লোর সময়। তো যোগ করা হলো ওয়ার্কিং ক্যাপিটাল 25,000, যোগ করার পরে 4,75,000 টাকা, এটাই হলো নিট ক্যাশ আউটফ্লো অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন 2 নম্বরটা একই রকম, এটা আপনারা বাসা করবেন। 3 নম্বরটা দেখুন শিক্ষার্থীগণ, এটা একটু ভিন্ন। 3 নম্বর অঙ্কটি বলা হচ্ছে নিট ইনকাম অফ প্রীতম লিমিটেড অন 2014 সাল ওয়াজ 2,54,000 টাকা। পে আউট রেশিও, এখানে পে আউট বলতে ডিভিডেন্ড পে আউট রেশিওকে বোঝানো হয়েছে। পে আউট রেশিও অ্যান্ড রেট অফ রিটার্ন অন অ্যাসেট অফ দ্য কোম্পানি। 25% হলো ডিভিডেন্ড পে আউট রেশিও অ্যান্ড 20% হলো রিটার্ন অন অ্যাসেট রেসপেক্টিভলি পর্যায়ক্রমে দেওয়া হয়েছে। তো ডিভিডেন্ড পে আউট রেশিও 25% আর রেট অফ রিটার্ন 20%। রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে দুইটা, বলা হচ্ছে হাউ মাচ দে ক্যান পে অ্যাজ ডিভিডেন্ড। এই কোম্পানি মোট কত টাকা লভ্যাংশ স্বরূপ ডিভিডেন্ড প্রদান করেছে। আর 2 নম্বর প্রশ্ন অ্যামাউন্ট অফ এভারেজ অ্যাসেট, এভারেজ অ্যাসেট কত এটা নির্ণয় করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে 1 নম্বর প্রশ্ন ডিভিডেন্ড পে আউট আমরা নির্ণয় করব। সূত্র হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও সমান সমান ক্যাশ ডিভিডেন্ড ডিভাইড বাই নেট ইনকাম। ডিভিডেন্ড পে আউট রেশিও 25% মানে 0.25। ক্যাশ ডিভিডেন্ড উপরে লেখা হলো, এটা আমরা নির্ণয় করবো বলে ক্যাশ ডিভিডেন্ড লিখে দিয়েছি। আর নেট ইনকাম প্রশ্নপত্রে দেওয়া ছিল কত, 2,54,000 টাকা। তো মানগুলো আমরা লিখলাম, শুধু ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ডটা বাদে দুইটা মান লিখে। এবার আসুন যে বার পাশের সাথে আমরা ডাইনে পাশের 8 গুণন করি, নিচের অংশ 2,54,000 টাকার সাথে 0.25 গুণ করব, আর এ পাশে ক্যাশ ডিভিডেন্ড থাকবে। তো গুণ করার পরে আমাদের ফলাফল আসছে 63,500 টাকা, অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করা হয়েছিল কত, 63,500 টাকা অ্যান্সার।
ছোট প্রশ্ন। এবার আসুন অ্যামাউন্ট অফ এভারেজ অ্যাসেট। তো এভারেজ অ্যাসেটের সাথে আমাদের রিটার্ন অন অ্যাসেট এটা সূত্রে মিলবে। তো আসুন এই সূত্র আমরা লিখি, ক্যালকুলেশন অফ এভারেজ অ্যাসেট। উই নো দ্যাট আমরা জানি রিটার্ন অন অ্যাসেট সমান সমান নিট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ অফ অ্যাসেট। নিট ইনকাম দেওয়া আছে 2,54,000 টাকা, আর এভারেজ অ্যাসেট দেওয়া নেই। এদিকে রেশিও দেওয়া আছে রিটার্ন অন অ্যাসেট 20%, মানে 0.20। এখন আসুন আমরা 8 গুণন করি, যে এই পাশে এভারেজ অ্যাসেট এর সাথে গুণ করি। আর যদি আমরা এখানে এভারেজ অ্যাসেট নিই তাহলে বাম পক্ষ এইটা ডাইনের পাশে যে কী হবে, ভাগ হবে, কারণ এর সাথে গুণ আছে। তো এটা যে ভাগ করা হলো 0.20 দ্বারা 2,54,000-কে ভাগ করিলে ফলাফল আসে 12,70,000 টাকা। এটি অ্যান্সার। এই দুইটা রিকোয়ারমেন্টে 4 মার্ক দেওয়া হয়েছে। এটা 14 সালে এসেছে। সেক্ষেত্রে এগুলো সব বি পার্টের প্রশ্ন। এরপরে আসুন আরেকটা অঙ্ক, এটাও বি পার্টের প্রশ্ন। 5 নম্বরটাও বি পার্ট, এটা করবেন। 6 নম্বরটা দেখবেন। আর এটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি 7 নম্বর। এটা 16 সালে এসছে এবং সেকেন্ড ইয়ারে আর ফোর্থ ইয়ারে একসাথে এসছে দুটো। সেক্ষেত্রে অঙ্কটি বলা হয়েছে টুগলক কোম্পানি লিমিটেড প্রোভাইড ইউ দ্য ফলোয়িং ডাটা। নিট ইনকাম ফর দ্য ইয়ার 2015 সালে 33,000 টাকা নিট ইনকাম দেওয়া হয়েছে। সাম ব্যালেন্স, কিছু ব্যালেন্স দেওয়া হয়েছে 1/1/2015, 31/12/2015, অর্থাৎ 15 সালের শুরুতে এবং 15 সালের শেষে। ইনফরমেশনের ভিতরে লেখা আছে অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি, কারেন্ট অ্যাসেট, প্রিপেইড, কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট পেবল, কারেন্ট লাইবিলিটি। নিচে বলা আছে ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 14,000 টাকা, লস অন সেল অফ ইকুইপমেন্ট 3,000 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট বলা হয়েছে প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অপারেটিং অ্যাক্টিভিটি ফর দ্য ইয়ার 2015 সাল বাই ইনডাইরেক্ট মেথড। সেক্ষেত্রে আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3টে অ্যাক্টিভিটিতে তৈরি করতে হয়। একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটি, একটা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর 3 নম্বর হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তাহলে আমাদের শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটি সেকশনটা দেখাতে হবে এখানে। তো আসুন প্রথমে আমরা অ্যান্সার দেওয়ার জন্য এটা ছক তৈরি করলাম। ছকে 3টে কলাম লেখা হলো, পার্টিকুলার্স, টাকা এবং টাকা। তো ইনডাইরেক্ট মেথডে প্রথমে শুরু করতে হয় নিট ইনকাম নিয়ে। তো নিট ইনকাম প্রশ্নপত্রে দেওয়া হয়েছে শুরুতে 33,000 টাকা, লেখা হলো নিট ইনকাম 33,000 টাকা। এরপরে নিট ইনকামের সাথে অনগদ আইটেমগুলো অ্যাডজাস্ট করতে হয়, যেমন ডিপ্রিসিয়েশন সর্বদাই যোগ করতে হয়। কারণ আমরা বেসিক ক্লাসে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে বলেছি যে যে সমস্ত সম্পত্তি যদি কখনো হ্রাস পায়, কমে যায়, তাহলে প্লাস করতে হয়, আর যদি সম্পত্তি বেড়ে যায় তাহলে মাইনাস করতে হয়। তো এখানে আমরা অনগতের আইটেমটাও বলেছি, সে তো দেখা যাচ্ছে ডিপ্রিসিয়েশন কী করতে হবে, ডিপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন এগুলো যোগ করতে হয়। এরপরে লস অন সেল অফ ইকুইপমেন্ট যোগ করতে হয়, গেইন অন সেল অফ ইকুইপমেন্ট মাইনাস করতে হয়। যেহেতু প্রশ্নপত্রে লস অন সেল অফ ইকুইপমেন্ট 3,000 টাকা দেওয়া আছে, তাহলে এটা আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তো 14,000 আর 3,000 17,000। এরপরে আসুন কারেন্ট অ্যাসেট। ব্যালেন্স শিটে দেখলাম কারেন্ট অ্যাসেট প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবলের শুরুতে ব্যালেন্স ছিল 23,000 আর শেষে ব্যালেন্স হয়েছে 28,000। তো কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেয়েছে। যদি সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে মাইনাস হয়, ক্যাশ ফ্লোতে মাইনাস হবে। এখন কত টাকা, 28,000 মাইনাস 23,000, অর্থাৎ 5,000 টাকা এখানে মাইনাস হবে। তো লিখলাম এখানে ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 28,000 মাইনাস 23,000, 5,000 টাকা মাইনাস ফিগার, এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে। ইনভেন্টরি, এটা কারেন্ট অ্যাসেট আগে ছিল 57,000, পরবর্তীতে হয়েছে 50,000, অর্থাৎ এটা হ্রাস পেয়েছে, কমে গেছে। সম্পত্তি কমলে প্লাস করতে হয়, তাহলে 7,000 টাকা প্লাস হবে। এখানে আমরা লিখেছি ডিক্রিজ অফ ইনভেন্টরি 7,000 টাকা প্লাস। নেক্সট সেন্টেন্সটা লেখা আছে প্রিপেইড 27,000 ছিল, পরবর্তী হয়েছে 22,000। এখানে সম্পত্তি কমে গেছে। সেক্ষেত্রে তাহলে সম্পত্তি কমে গেলে এটা প্লাস করতে হবে। তো 27 মাইনাস 22 অর্থাৎ 5,000 টাকা, এটাও প্লাস, ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট প্রিপেইড। লাস্ট আইটেম অ্যাকাউন্ট পেবেল, এটা কারেন্ট লাইবিলিটি। অপারেটিং অ্যাক্টিভিটিতে কারেন্ট লাইবিলিটি যদি কখনো কমে তাহলে মাইনাস করতে হয়, আর বৃদ্ধি পাইলে প্লাস করতে হয়। তাহলে 20,000 থেকে 18,000 টাকা নেমে গেছে, অর্থাৎ এটা কমে গেছে। দায় কমলে মাইনাস, আর সম্পদ কমলে প্লাস। 2,000 টাকা এটা মাইনাস করা হয়েছে, ব্র্যাকেট দিয়ে রাখা হয়েছে।
এছাড়া আর কোনো ইনফরমেশন আমাদের ছিল না শিক্ষার্থীগণ। তাহলে আমরা নেট ইনকাম নিয়েছি, ব্যালেন্স শিটের সব কিছু নিয়েছি, সমন্বয়গুলো সব নিয়ে এবার আসুন অপারেটিং অ্যাক্টিভিটি, এটা যোগ বিয়োগ করে দেখলাম, এখান থেকে বের হয়েছে 22,000 টাকা প্লাস ফিগার। 33,000-এর সাথে এই 22,000 যোগ করলে হয় 55,000। এটাই হলো নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটি, এটা আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন পরবর্তী 8 নম্বর, এটাও গুরুত্বপূর্ণ, এটা বোর্ডে প্রশ্ন, এটা 9 নম্বর, এটা সেকেন্ড ইয়ারে আসছিল। এগুলো আপনারা আজকে দেখবেন বাসায়। 10 নম্বর, 11 নম্বর, এগুলো সবই বোর্ড প্রশ্ন। 12 নম্বর, এটা 15 সালে এসেছে। 13 নম্বরটি এসেছে 15 সালে, পাস করছে। এরপরে আসেন 14 নম্বর, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 15। এই সবগুলো আপনারা করতে পারবেন বাসায়। আমি সাজেশনে যেগুলো দিয়েছি আপনারা আজকে সেগুলো হোমওয়ার্ক করবেন। আর সাজেশনেরগুলো আমি সমাধান করে দিচ্ছি। 17 নম্বর, এটাও পারবেন। 18, 19 নম্বর এসেছে 17 সালে, 20 নম্বর এসেছে 3 বার, 2000, 2001 সাল, 2017 সাল। এরপরে আসুন 21 নম্বর অঙ্কটি এসেছে এখানে 4th ইয়ারে 13 সালে আসছে, 15 সালে আসছে। এরপরে 22 নম্বর অঙ্কটা আসছে 14 সালে। এরপরে আসুন 23 নম্বর অঙ্কটা এসেছে, এটা 16 সালে এসেছে। এরপরে 24 নম্বর অঙ্কটি 17 সালে এসেছে। আর এরপরে আসুন 25 নম্বর অঙ্ক, এটা 18 সালে এসেছে। সেক্ষেত্রে তাহলে এখানে 25টা অঙ্ক আমি দিয়েছি এই 18 সাল পর্যন্ত। তো এটা ছিল ইনডাইরেক্ট মেথডের, আর নিচে এসছে সব ডাইরেক্ট মেথড। তো আমরা এখন এখান থেকে দুটো অঙ্ক এখনো সমাধান করব। প্রথমে আমরা অঙ্কটি করি 17 সালে, অঙ্কটা করি শিক্ষার্থীগণ। 17 সাল অথবা 17 সালে অঙ্কটা করি, আপনারা 16 সালটা করবেন। এই অঙ্কগুলো লাস্টের এই অঙ্কগুলো 4th ইয়ারে যেগুলো আসছে এটা করবেন। দেখুন 17 সালে যে অঙ্কটা এসেছে, দ্য ফলোয়িং ফিগার্স, এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওয়ার ফ্রম রিনি লিমিটেড, এটা লেখা আছে দ্য ব্যালেন্স শিট 16 সাল অ্যান্ড 17 সাল, দুইটা সাল দেওয়া আছে। প্রথম কারেন্ট অ্যাসেটগুলো লেখা আছে ক্যাশ 16 সালে ছিল 8,000, 17 সালে হয়েছে 10,000। এটা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একেবারে লাস্ট ব্যালেন্স দেখানোর সময় লাগে। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্টেজ ইনভেন্টরি, এগুলো কারেন্ট অ্যাসেট, ল্যান্ড, ফিক্সড অ্যাসেট, ইকুইপমেন্ট, ফিক্সড অ্যাসেট, টোটাল অ্যাসেট দেওয়া আছে। লাইবিলিটি, অ্যাকাউন্ট পেবল কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লোন, এটা লং টার্ম লাইবিলিটি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা কোনো প্রশ্নপত্রে উত্তরপত্রে আসে না, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। শেয়ার ক্যাপিটাল, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, রিটেন আর্নিং, এটা আমাদের কোনো প্রয়োজন হয় না। শিক্ষার্থীগণ প্রশ্নপত্র থেকে দুইটা আইটেম আসে না, এটা হলো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আর রিটেন আর্নিং। এই দুইটা উত্তরপত্র নেওয়া লাগে না, এটা প্রশ্নপত্রে পড়ে থাকে। তো আসুন অঙ্কটি শুরু করার সময় দেখতে হবে আগে কোন মেথডে আমাদেরকে বলা হয়েছে অঙ্কটা তৈরি করার জন্য। বলা হচ্ছে প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার দ্য ইনডাইরেক্ট মেথড। বেশিরভাগ অঙ্কই ইনডাইরেক্ট মেথডে এসেছে। তো ইনডাইরেক্ট মেথডের নিয়ম হলো প্রথমে নিট ইনকাম লিখতে হবে, যেখানে থাকবে ওখান থেকে খুঁজে নিতে হবে। নিট ইনকাম আছে কত? 19,000 টাকা। এরপরে সমন্বয়গুলো দেখতে হবে, সমন্বয়গুলো দেখে তারপরে আমাদের কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি নিতে হবে। তো আমরা পূর্বে শিখেছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3টে স্টেপে করতে হয়। একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটি, একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তো অপারেটিংয়ে কী কী আসে? অপারেটিং অ্যাক্টিভিটিতে প্রথমে আসবে নিট ইনকাম, তারপরে আসবে ডিপ্রিসিয়েশন, ডিপ্লিশন, অ্যামোর্টাইজেশন, তারপরে গেইন অন লস, গেইন অন সেল অফ এনি অ্যাসেট, লস অন সেল অফ এনি অ্যাসেট। এরপরে দেখা যাচ্ছে ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেট, ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ অফ কারেন্ট লাইবিলিটি, ডিক্রিজ অফ কারেন্ট লাইবিলিটি। এই হলো অপারেটিং অ্যাক্টিভিটির আইটেম। আর ইনভেস্টিংয়ে যাই শুধুমাত্র ফিক্সড অ্যাসেট, সেল পারচেসগুলো। আর ফাইন্যান্সিংয়ে যাই ডিভিডেন্ড, শেয়ার ইস্যু, ইস্যু অফ বন্ড, ডেট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ, এরপরে রিডেমশন অফ বন্ড, রিডেমশন অফ মর্টগেজ ইত্যাদি। শিখে দেখুন। তাহলে আসুন আমরা প্রথমে শুরু করি অ্যান্সারটা। ইনডাইরেক্ট মেথড যেহেতু, প্রথমে একটা কলাম এখানে ছক তৈরি করবেন। এই ছকে 3টি কলাম দিবেন। 3টি কলামে প্রথমে লিখবেন পার্টিকুলার্স, টাকা। এবার যেহেতু এটা ইনডাইরেক্ট মেথড, তাই প্রথমে আমাদের লিখতে হবে নিট ইনকাম। অপারেটিং অ্যাক্টিভিটি প্রথম শুরুতে নিট ইনকাম। এরপরে দেখতে হবে আমাদের ডিপ্রিসিয়েশন আছে কিনা। শিখে দেখুন, ডিপ্রিসিয়েশন সমন্বয় যদি দেওয়া না থাকে
তাহলে আমাদের অবশ্যই অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনে হেল্প নিতে হবে। তো সমন্বয়গুলো আগে পড়ি। অ্যান ইকুইপমেন্ট কস্টিং টাকা 5,000 হুইচ বুক ভ্যালু 4,000, তাহলে এখানে অবশ্যই হয়েছে কত 1,000, আর সোল্ড 4,500, এখানে আবার গেইন হয়েছে 500 টাকা। ডিভিডেন্ড পেইড, এটা যাবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তো আবার আসি, আমরা তিনটে সমন্বয় পেয়েছি, একটা নেট ইনকাম, একটা অ্যান ইকুইপমেন্ট কস্টিং 5,000 টাকা যার বুক ভ্যালু 4,000 টাকা, বিক্রি হয়েছে 4,500। এই যে সোল্ড করা হয়েছে স্থায়ী সম্পত্তি, এইটা চলে যাবে 4,500 ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আর এখানে বুক ভ্যালু বলা হয়েছে 4,000 টাকা, সেল ভ্যালু 4,500, তাহলে গেইন হয়েছে কত 500 টাকা। এই 500 টাকা যাবে অপারেটিংয়ে। তাহলে অপারেটিংয়ে গেইন কি হয়, মাইনাস করতে হয়, লস প্লাস করতে হয়। এখানে আমাদের অবস্থায় আছে 1,000 টাকা। এখন অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন দেখতে হবে। সেক্ষেত্রে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আগে ছিল 5,000 টাকা, পরে হয়েছে কত 7,000 টাকা। এদিকে আমাদের অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন আবার মাইনাস হয়েছে কত 1,000 টাকা। তো সব মিলে আমরা ডিপ্রিসিয়েশন দেখাবো কত 3,000 টাকা। কী হবে আবারও বলি, ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন প্রথমে ছিল 5,000, এটা ছিল 16 সাল, আর 17 সালে হয়েছে 7,000, তাহলে বৃদ্ধি পেয়েছে কত 2,000। এই 2,000 হচ্ছে অবস্থায়, কিন্তু যে সম্পত্তিটি বিক্রি করা হয় সেই সম্পত্তির ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন মাইনাস করা হয়। তাহলে বিক্রি করা হয়েছে কয় টাকার সম্পত্তি, 4,000 টাকার সম্পত্তি, আসলে ছিল 5,000 টাকা। তো 5,000 টাকা থেকে 4,000 টাকা বিয়োগ করলে কত হয় 1,000 টাকায়। এই 1,000 টাকা অ্যাকুমুলেট এখান থেকে সরানো হয়েছে, সরানোর পরেও 7,000 আছে, তার মানে অরিজিনালি এখানে ছিল কত অ্যাকুমুলেট 8,000 টাকা ছিল। তাহলে 8,000 আর 5,000 কত ডিফারেন্স 3,000, এই 3,000ই হচ্ছে ডিপ্রিসিয়েশন। তো আসুন প্রথমে আমরা আবারও শুরু করি। প্রথমে লিখলাম নেট ইনকাম 19,000 টাকা, ডিপ্রিসিয়েশন 3,000 টাকা। এবার আসুন সমন্বয়তে আর আমাদের অপারেটিং কিছু নাই, ডিভিডেন্ড যাবে ফাইন্যান্সিংয়ে। তো আমরা উপরে চলে গেলাম, কারেন্ট অ্যাসেট দেখে আসি। কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট রিসিভেবল 16 সালে ছিল 4,000, 17 সালে 3,500, অর্থাৎ এটা হ্রাস পাইছে। সম্পদ কমে গেলে প্লাস হয়, তাহলে ডিক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল 500 টাকা। দেখুন ডিক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল 500 টাকা লেখা হয়েছে প্লাস। এরপরে আইটেম মার্চেন্টেজ ইনভেন্টরি, আগে ছিল 8,000, পরে হয়েছে 13,000, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পায় তো মাইনাস হয়, কত মাইনাস হবে 13,000 মাইনাস 8,000, অর্থাৎ এখানে 8 + 13 5,000 টাকা মাইনাস হবে। তো আমরা মাইনাস করলাম, ইনক্রিজ অফ ইনভেন্টরি 5,000 টাকা। নেক্সট সেন্টেন্স আমরা দেখলাম ল্যান্ড, এটা যাবে ইনভেস্টিংয়ে, ইকুইপমেন্ট ইনভেস্টিংয়ে। এরপরে আসুন কারেন্ট লাইবিলিটি দেখি। অ্যাকাউন্ট পেবেল 16,000, এখন হয়েছে 10,000। সেক্ষেত্রে দায় কমলে মাইনাস হয়, দায় কমেছে এখানে 6,000, আমরা ডিক্রিজ অফ অ্যাকাউন্ট পেবেল লিখলাম 6,000 টাকা। এরপরে অ্যাকাউন্ট পেবেলের পরে লং টার্ম লোন, এটা আমাদের ফাইন্যান্সিংয়ে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন তো যায় না, আর শেয়ার ক্যাপিটাল ফাইন্যান্সিংয়ে, রিটেন আর্নিং কোথাও যাবে না। এই এখন আসুন একটা গেইন ছিল আমাদের সমন্বয়তে, গেইন 500 টাকা, এটা কোথায় যাবে অপারেটিং অ্যাক্টিভিটিতে। গেইন হলে মাইনাস হয়, তো আমরা এটা মাইনাস করেছি, গেইন অন সেল অফ ইকুইপমেন্ট 500 টাকা। সেক্ষেত্রে এবার যোগ বিয়োগ করি, 3,000-এর সাথে 500 যোগ করলে 3,500, সেখান থেকে 5,000 বিয়োগ করলাম, 6,000 বিয়োগ করলাম, 500 বিয়োগ করলাম, সব মিলে 8,000 টাকা মাইনাস ফিগার। 19 থেকে 8,000 টাকা মাইনাস বাদ দিলে থাকে কত নেট ক্যাশ প্রোভাইডেড অপারেটিং অ্যাক্টিভিটি 11,000 টাকা। এই অপারেটিং অ্যাক্টিভিটি থেকে আসলো 11,000 টাকা। এবার আসুন ইনভেস্টিং। ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে প্রথমে সেল করা হয়েছে, 2 নম্বর সমন্বয়তে বলা হচ্ছে 4,500 টাকা, এটা প্রথমে লিখবেন, সেল করলে প্লাস হয়। এরপরে আসুন পারচেস, পারচেস কত করা হয়েছে ইকুইপমেন্ট, তো আমরা সমন্বয়তে পেলাম না, এই জন্য ইকুইপমেন্ট দেখলাম। ইকুইপমেন্টে আমরা দেখলাম এখানে পূর্বে ছিল 40,000, এখন হয়েছে 46,000, তাহলে 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এই 6,000 টাকা পারচেস করা হয়েছে। পাশাপাশি আরেকটা খেয়াল করতে হবে যে ইকুইপমেন্ট সোল্ড করা হয়েছিল 5,000 টাকার, তাহলে এই 46-এর সাথে আরও 5 যোগ করলে কত হয় 51,000, 51,000 আর 40,000 ডিফারেন্স কত 11,000। এই 11,000 টাকা পারচেস অফ ইকুইপমেন্ট ধরতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো পারচেস করলে কী হয় মাইনাস হয়। এবার আসুন ল্যান্ড, স্থায়ী সম্পত্তি। ল্যান্ড আগে ছিল 5,000, এখন 8,500 টাকা। ল্যান্ড সম্পর্কে কোনো সমন্বয় কিছু বলা নেই, তো এখানে বৃদ্ধি পেয়েছে 3,500, এটাই আমরা লিখব পারচেস অফ ল্যান্ড 3,500।
যোগ বিয়োগ করে আমাদের এখান থেকে মাইনাস ফিগার এসেছে 10,000 টাকা। মাইনাস ফিগার আসলে ইউজেস লিখতে হয়। তো নিট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটি 10,000 টাকা। এবার আসুন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ক্যাশ ডিভিডেন্ড পেইড হয়েছে 3,000 টাকা। ক্যাশ ডিভিডেন্ড পেইড এটা মাইনাস করতে হবে। ফাইন্যান্সিংয়ে প্রথমে লিখলাম ডিভিডেন্ড পেইড 3,000 টাকা। এবার লোন দেখুন, লং টার্ম যে লোনগুলো আছে, লোন আগে ছিল 8,000, এখন 14,000, তার হ্রাস পেয়েছে এখানে 4,000 টাকা। এই 4,000 টাকা আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে, কারণ দায় কমলে মাইনাস হয়। তো এখানে আমাদের লিখতে হবে রিডেমশন অফ লোন 4,000 টাকা। এরপরে আসুন কমন স্টক শেয়ার ক্যাপিটাল। তো শেয়ার ক্যাপিটাল 12,000 থেকে 20,000 উঠে গেছে, এখানে বৃদ্ধি পেয়েছে। তা দায় বাড়লে প্লাস হয়। কত হাজার টাকা বেড়েছে? 20,000 মাইনাস 12, তাহলে 8,000 টাকা শেয়ার ইস্যু করা হয়েছে। ইস্যু অফ কমন স্টক শেয়ার 8,000 টাকা প্লাস। দেখুন প্রশ্নে আর কিছুই নাই, এখানে রিটেন আর্নিং কখনো যাবে না, অর্থাৎ শেষ হয়ে গেছে। তো আমরা এবার যোগ বিয়োগ করি। এখানে ফাইন্যান্সিংয়ে যোগ বিয়োগ করে দেখা গেল 1,000 টাকা প্লাস থাকে। তো আসুন 11,000 আর 1,000, 12,000 থেকে 10,000 বাদ দিলে প্লাস ফিগার থাকে মাত্র 2,000। এই 2,000 টাকার নাম হবে নিট ক্যাশ ইনক্রিজ। যদি মাইনাস ফিগার হতো নিট ক্যাশ ডিক্রিজ লিখতাম। এখন আসুন এর সাথে এবার আমাদের ওপেনিং ক্যাশ যোগ করতে হবে। ওপেনিং ক্যাশ কত? ওপেনিং ক্যাশ ব্যালেন্স 8,000 টাকা। এই 8,000 টাকা আমরা যোগ করে এখানে বসালাম। তো 8 আর 2 10,000, এই 10,000 টাকাই হলো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন এই 10,000 টাকা মিলেছে কিনা আমরা 17 সালের ক্যাশটা একটু দেখব। দেখুন এই যে ক্যাশ ব্যালেন্স 17 সালে 10,000 টাকা মিলে গেছে। এটাই হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আসুন 18 সাল। ঠিক আছে, 18 সালে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ এ ফার্ম প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইউজিং দ্য ইনডাইরেক্ট মেথড। তো ইনডাইরেক্ট মেথডে প্রথমে নিট ইনকাম খুঁজতে হবে। নিট ইনকাম সমন্বয়তে এখানে দেওয়া নেই, নিট ইনকাম দেওয়া আছে এই যে 10,000 টাকা। আর এর মধ্যে বাকি অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ সব দেওয়া আছে। সমন্বয়তে দেওয়া আছে ডিভিডেন্ড ডিক্লারেড, এটা ফাইন্যান্সিংয়ের প্রথম আইটেম। ডিউরিং দ্য ইয়ার দ্য ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড ফর টাকা 8,500, বিক্রি করা হয়েছে 8,500। এটা যাবে কোথায়? ইনভেস্টিংয়ে প্লাস হবে, কারণ ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছে, তাহলে এটা ইনভেস্টিংয়ে প্লাস হবে। দিস ইকুইপমেন্ট কস্ট অফ টাকা 18,000, এই ইকুইপমেন্টের অরিজিনালি দাম ছিল 18,000 টাকা, অ্যান্ড হ্যাড এ বুক ভ্যালু 8,500। তাহলে বুক ভ্যালু কত? 8,500। 8,500 টাকার ইকুইপমেন্ট 8,500 টাকায় বিক্রি করলে কোনো গেইন বা লস কিছুই হয় নাই, অতএব অপারেটিংয়ে এখান থেকে কিছু আসলো না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার সেল, এখানে অল ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস আর ইন দ্য সেলিং এক্সপেন্স ক্যাটাগরি। শিক্ষার্থীগণ বলা হয়েছে সকল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স সেলিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এখানে ডিপ্রিসিয়েশন যেহেতু দেওয়া নেই, তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন বের করে নিতে হবে। অল সেলস অ্যান্ড পারচেস আর অন অ্যাকাউন্ট, সকল ক্রয় বিক্রয় বাকিতে হয়েছে। এটা আমাদের ডাইরেক্ট মেথড হলে কাজে লাগতো, এটা কোনো কাজের না। এবার আসুন, তো আমরা নিট ইনকাম পেয়ে গেছি, আর ডিপ্রিসিয়েশন এখানে দেওয়া নেই, লস অ্যান্ড সেল অফ এখান থেকে দেওয়া নেই, যেহেতু আর কিছু পাওয়া যাচ্ছে না। তো আমরা কারেন্ট অ্যাসেটগুলো দেখলাম। কারেন্ট অ্যাসেট এটা যাবে অপারেটিংয়ে, মার্চেন্ডাইজ যাবে অপারেটিংয়ে, আচ্ছা এই দুইটা যাবে অপারেটিংয়ে। আর প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এটা ইনভেস্টিং, অ্যাকুমুলেট তো কোথাও যাবে না। এখান থেকে ডিপ্রিসিয়েশন বের করার জন্য আমাদের এই লাইনটা কাজে লাগবে। এবার আসুন অ্যাকাউন্ট পেবল, এটা কারেন্ট লাইবিলিটি, এটা অপারেটিংয়ে যাবে। আর ইনকাম ট্যাক্স পেবল এটাও কারেন্ট লাইবিলিটি, এটা যাবে অপারেটিংয়ে। বন্ড পেবল যাবে ফাইন্যান্সিংয়ে, কমন স্টক ফাইন্যান্সিংয়ে। আর রিটার্ন আর্নিং কোথাও যাবে না। ঠিক আছে দেখুন, তাহলে আসুন আমরা অঙ্কের অ্যান্সারের জন্য একটা ছক তৈরি করি। প্রথমে 3টে কলাম বিশিষ্ট একটি ছক তৈরি করা হলো। নিট ইনকাম প্রশ্নপত্রে এখানে দেওয়া আছে 10,000 টাকা, এই 10,000 টাকা লেখা হলো। এরপরে আসুন ডিপ্রিসিয়েশন। এখন ডিপ্রিসিয়েশন আমাদের প্রশ্নপত্রে দেওয়া নেই, তাই ওয়ার্কিং করে নিতে হবে। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন প্রথমে 16 সালে ছিল অ্যাকুমুলেট 24,000 টাকা, 17 সালে এটা কমে গেছে 20,000-এ। সেক্ষেত্রে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন সর্বদাই বৃদ্ধি পায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে? কারণ আমরা জানি যদি কোনো সম্পত্তি বিক্রি হয় তাহলে সেই সম্পত্তির অ্যাকুমুলেট মাইনাস করে দেওয়া হয়। 24,000 থেকে কত টাকা সম্পত্তি বিক্রি করা হয়েছে এটা আমরা মাইনাস করব। দেখুন সমন্বয়তে বলা হচ্ছে
8,000 টাকার বুক ভ্যালু 8,500 টাকার সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়েছে, তাহলে 24,000 থেকে 8,500 টাকার অ্যাকুমুলেট মাইনাস করতে হবে। মাইনাস করার পরে যেটা থাকবে তার সাথে 20,000 টাকা আমাদের কম্পেয়ার করতে হবে, এই 20,000 টাকা, তাহলে আমাদের চলতি বছরের অবস্থায় পাওয়া যাবে। দেখুন এটা ওয়ার্কিং করে দিয়েছি নিচেই, অ্যান্সারের নিচেই প্রথমে লেখা হয়েছে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন 24,000 টাকা। এখান থেকে আমাদের এখানে 18,000 টাকার সম্পত্তি, 8,500 টাকা বুক ভ্যালু, তাহলে অবস্থায় কত জমা হয়েছিল? 9,500। সেক্ষেত্রে দেখুন যেটা বুক ভ্যালু থাকবে সেটা তো অবশিষ্ট, কিন্তু যেটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ অরিজিনাল সম্পদ থেকে বুক ভ্যালু বাদ দিলে যেটা থাকে এটাই হলো অ্যাকুমুলেট। অ্যাকুমুলেট বাদ দেওয়ার পরে থাকলো কত? 14,500 টাকা। এই 14,500 টাকা অ্যাকুমুলেট থাকার কথা, কিন্তু 17 সালে দেখা গেল অ্যাকুমুলেট আছে 20,000, তা 20,000 থেকে 14,500 বাদ দিলে কত হয়? 5,500 টাকা। এই 5,500 টাকাই হলো আমাদের ডিপ্রিসিয়েশন কারেন্ট ইয়ার। তো লেখা হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস 5,500 টাকা। এবার আসুন আমরা কারেন্ট অ্যাসেটগুলো ইনক্রিজ ডিক্রিজ দেখে আসি। প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল 28,000 টাকা ছিল, 14,000 টাকা ছিল 16 সালে, 17 সালে 28,000 টাকা হয়েছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে এটা মাইনাস করতে হয়, ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল। দেখুন অ্যান্সার পত্রে ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল 28 মাইনাস 14, এই যে 14,000 টাকা মাইনাস। এবার আসুন কারেন্ট অ্যাসেট আরেকটা দেখে আসি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আগে ছিল 35, এখন 25, 10,000 টাকা এটা হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পাইলে প্লাস হয়, তাহলে ডিক্রিজ অফ ইনভেন্টরি, ডিক্রিজ অফ ইনভেন্টরি 10,000 টাকা। এরপর আসুন কারেন্ট অ্যাসেট আর নাই, এবার কারেন্ট লাইবিলিটি দেখি। কারেন্ট লাইবিলিটি আছে অ্যাকাউন্ট পেবেল, আগে ছিল পূর্বে ছিল এখানে 23,000, বর্তমানে 27,000, 4,000 বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পাইলে প্লাস হয়, তাহলে আমরা অ্যান্সার পত্রে লিখলাম ইনক্রিজ অফ অ্যাকাউন্ট পেবেল প্লাস করলাম। এরপরে আসুন ইনকাম ট্যাক্স পেবেল আছে একটা লাইবিলিটি, এটাও আমাদের কারেন্ট লাইবিলিটি, আগে ছিল 8,000 এখন হয়েছে 5,000, তাহলে হ্রাস পেয়েছে, 3,000 টাকা কমে গেছে, অর্থাৎ এই 3,000 টাকা দায় কমলে আমরা জানি মাইনাস হয়, তো আমরা এখানে মাইনাস করে দিয়েছি ডিক্রিজ অফ ইনকাম ট্যাক্স। যোগ বিয়োগ করে পেয়েছে এখানে 2,500 টাকা, 10,000-এর সাথে 2,500 যোগ করলে হয় 12,500 টাকা। এবার আসুন আমরা অপারেটিং অ্যাক্টিভিটিতে প্রোভাইডেড দেখলাম, আর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটির ভিতরে সেল অফ ইকুইপমেন্ট, সেল ইকুইপমেন্ট আমরা প্রস্তাবপত্রে এখানে পেয়েছি সমন্বয়তে সেল অফ ইকুইপমেন্ট 8,500 টাকা, এটা আমাদের যোগ হলো। এছাড়া সেল অফ ইকুইপমেন্ট ছাড়া আর কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করা হয় নাই। শিক্ষার্থীগণ প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট এটাই আমাদের সেল হয়েছে আর পারচেস হয়েছে, সুতরাং একটাই হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এবার আসুন ফাইন্যান্সিংয়ে। ফাইন্যান্সিংয়ের প্রথম আইটেম হলো ডিভিডেন্ড পেইড। ডিভিডেন্ড পেইড কত টাকা? 3,000 টাকা। এই 3,000 টাকা আমরা ফাইন্যান্সিংয়ে মাইনাস করব। প্রথমে ডিভিডেন্ড পেইড মাইনাস করলাম কত? 3,000 টাকা। এর সাথে আসুন ফাইন্যান্সিংয়ের আইটেমগুলো আর কি কি আছে। এখানে আছে ফাইন্যান্সিংয়ের বন্ড পেবেল। বন্ড পেবেল পূর্বে ছিল 33, এখন বর্তমানে 27, তাহলে 6,000 টাকা হ্রাস পেয়েছে, দায় হ্রাস পাইলে মাইনাস হয়। তা রিডেমশন অফ বন্ড আর কমন স্টক শেয়ার 4,000 টাকা বৃদ্ধি পেয়েছে, ইস্যু অফ কমন স্টক। তো আসুন উত্তরটা দেখে আসি। প্রথম লিখলাম রিডেমশন অফ বন্ড ফাইন্যান্সিংয়ে এই যে 6,000 টাকা, আর ইস্যু অফ কমন স্টক 4,000 টাকা, মোট যোগ বিয়োগ করে 5,000 টাকা মাইনাস ফিগার। শিক্ষার্থীগণ তাহলে নিট ক্যাশ প্রোভাইডেড হয়েছে অপারেটিং অ্যাক্টিভিটি, নিট ক্যাশ প্রোভাইডেড হয়েছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, এই দুইটা যোগ করে 5,000 টাকা মাইনাস করলে ফলাফল থাকে 16,000 টাকা প্লাস ফিগার। এটাই ছিল নিট ক্যাশ ইনক্রিজ। এর সাথে এবার আমাদের ওপেনিং ক্যাশ যোগ করলে ক্লোজিং ক্যাশ বের হবে। তাহলে আসুন প্রথমে 16 সাল দেখে আসি। 16 সালে ওপেনিং ক্যাশ ছিল 13,000 আর 17 সালে ক্লোজিং 29,000। তো আমরা এটা 13,000 টাকা যোগ করব, 16 সাথে 13 যোগ করলে কত আসে? 29,000। এই 29,000ই হলো আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে লাস্টে যখন মিলে যাবে অর্থাৎ লাস্ট বছরের সাথে, তখন মনে করবেন আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা সঠিক হয়েছে। তো যাই হোক আমরা তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শিখলাম। ফোর্থ ইয়ারে পর্যন্ত 18 সাল পর্যন্ত প্রতি বছরেই এই 10 মার্কের একটা আসে এবং 4 মার্কের একটা অঙ্ক আসে। তো এই ফরম্যাটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার বইয়ের এখানে 25টা অঙ্ক দিয়েছি, তো গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো আমি সাজেশনে দিয়েছি প্রথম পেজে, ওইগুলো আপনারা সমাধান করবেন। আর আজকের ক্লাসে আপনারা যারা দেখলেন তারা অবশ্যই এগুলো
প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আমার বইয়ের এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। শিক্ষার্থীগণ, ভালো ফলাফলের জন্য আপনাদের দরকার একটা ভালো বই, কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তাই ঘরে বসে আপনারা অবশ্যই এই অঙ্কগুলো অ্যান্সার করতে যদি চান তাহলে আমার ভিডিওগুলো দেখবেন, পাশাপাশি আমার হ্যান্ডনোটগুলো সংগ্রহ করেন। শিক্ষার্থীগণ, আপনারা হ্যান্ডনোট যদি নিকটতম লাইব্রেরিতে না পান তাহলে স্ক্রিনে যে আমার নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিসে আপনারা পেয়ে যাবেন, এটা সংগ্রহ করার ব্যবস্থা করেন। তো অল্প টাইমে আপনারা যদি সিলেবাস শেষ করতে চান আর এই সাবজেক্টে যদি আপনি A+ পেতে চান তাহলে এই হ্যান্ডনোটটা আপনার জন্য খুবই উপযুক্ত। এখানে সাজেশন উইথ সলিউশন, বোর্ড প্রশ্ন, ব্রিফ কোয়েশ্চেন, এ পার্ট, বি পার্ট, সি পার্টের সব থিওরিগুলো এবং খুব সহজ ভাষায় থিওরিগুলো আমি ফরম্যাট আকারে সাজাই দিয়েছি। আর অঙ্কগুলো এভাবে সাজানো আছে, তো এটা দেখলে বুঝতে পারবেন, কারণ প্রশ্ন দেখলে যদি বোঝা যায় যে আসলে কোন অঙ্ক আমাদের পরীক্ষা আসবে। তো বোর্ডে আমি ঠিকই বইটা এভাবে সাজাই দিয়েছি যে আপনি এক নজরে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের প্রশ্ন আমাদের বোর্ডে আসে। আর সেই ধরনের প্রশ্ন সব ফরম্যাটের অঙ্কগুলো আমি সুন্দর করে সাজাই দিয়েছি, কারণ বাজারে সাধারণ বইগুলোতে এটা বোঝা যায় না যে কোন ধরনের প্রশ্ন আছে এই অধ্যায়তে, কয় রকমের অঙ্ক আছে। এই যে এই অধ্যায়ের ভিতরে 3 রকমের অঙ্ক আছে, এইটাই অধিকাংশ বইতে নেই, যার কারণে ছাত্ররা বুঝতে পারে না। আর তখন পরীক্ষার হলে যে এটা চিন্তায় পড়ে যায় যে কোত্থেকে আসলো, চিনতে পারে না। শিক্ষার্থীগণ, তো আজকের ক্লাস অনেক বড় হয়েছে, এই পর্যন্ত আমরা শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।